প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি বাংলার পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি এর প্রথম পর্বে পৃষ্ঠা 100 হতে। তোমরা যারা এখনো চতুর্থ অধ্যায় ব্যাকরণ মেনে লিখতে শিখি এর প্রথম থেকে পঞ্চম পর্বগুলো দেখনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে পঞ্চম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। বাংলা সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। 5.1 বিবরণমূলক রচনা লিখি। নিচে 4টি ধারাবাহিক ছবি দেওয়া হলো, ছবিগুলো ভালোভাবে দেখো এবং এগুলোর উপর ভিত্তি করে একটি বিবরণমূলক রচনা তৈরি করো। এক একটি ছবির জন্য একটি করে অনুচ্ছেদ লেখো। রচনাটির আয়তন হবে 250 থেকে 300 শব্দ। রচনার শুরুতে একটি শিরোনাম দাও। বিবরণ লেখার জন্য প্রয়োজনে আমার বাংলা খাতা ব্যবহার করো। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে এখানে একটা রচনা লিখতে হবে আমাদেরকে। তোমাদের জন্য এখানে 4টা ছবি দেওয়া আছে। এই 4টা ছবি অনুসারে তোমাদেরকে একটা বিবরণমূলক রচনা লিখতে হবে। এখানে যে 4টি ছবি দেওয়া আছে, এই 4টি ছবির প্রত্যেকটির জন্য এক একটি করে অনুচ্ছেদ লিখতে হবে। প্রথমে লেখাটি শুরু করার আগে একটা শিরোনাম দিতে হবে। লেখাটি শুরু করার আগে কি করতে হবে? একটা শিরোনাম দিতে হবে এবং রচনাটির আয়তন হবে 250 থেকে 300 শব্দের মধ্যে, এটা বলা আছে। ঠিক আছে, প্রথমে আমরা ছবিগুলো দেখে নিচ্ছি। প্রথমে একটা আমরা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে আমরা কিন্তু যে পতাকা দেখতে পাচ্ছি, এই পতাকাগুলোর মাধ্যমে যে ঘূর্ণিঝড়ের সংকেত দেওয়া হয়, অর্থাৎ ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী সেটা এই পতাকার মাধ্যমে বোঝা যায়। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে যে রচনাটি আমরা লিখব সেই রচনাটি অবশ্যই একটা ঘূর্ণিঝড় সম্পর্কে। তাই আমরা শিরোনামের মধ্যে অবশ্যই ঘূর্ণিঝড়ের শিরোনাম ব্যবহার করব। এবার দেখো, অনুচ্ছেদ আকারে লিখতে হবে। যেহেতু 4টি ছবি দেওয়া আছে, 4টি ছবির জন্য 4টি অনুচ্ছেদ লিখতে হবে। প্রথম যে ছবিটা, সেই ছবিটার জন্য দেখো প্রিয় শিক্ষার্থীরা মাত্র 2 লাইন আছে। যেহেতু এটা বিবরণমূলক লেখা, একটু বড় হবে, তাই তোমাদেরকে বলা হয়েছে যে তোমরা তোমাদের যে আমার বাংলা খাতা নামে যে খাতাটি আছে সেই খাতার মধ্যে তোমরা রচনাটি লিখবে। এবার দেখো, পরের পৃষ্ঠার মধ্যে দ্বিতীয় অনুচ্ছেদ লেখার জন্য দ্বিতীয় ছবিটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। একদম ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে সেরকম একটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং নিচে লেখার জন্য জায়গা আছে। লেখাটি যদি বড় হয় তাহলে কিন্তু তোমরা তোমার বাংলা খাতা যেটা আছে সেখানে লিখবা। এরপরে পরের পৃষ্ঠার মধ্যে আমরা তৃতীয় ছবিটা দেখতে পাচ্ছি, যেটা অনুসারে তৃতীয় অনুচ্ছেদটা লিখতে হবে। এই তৃতীয় ছবিতে আমরা কিন্তু যে ঘূর্ণিঝড়ের মধ্যে বা ঘূর্ণিঝড় চলাকালীন অবস্থায় মানুষ যে আশ্রয় কেন্দ্র ব্যবহার করে, সে আশ্রয় কেন্দ্রে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। এটার বর্ণনা এখানে লিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা। এবার 4 নাম্বার ছবি। 4 নাম্বার ছবিতে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় পরবর্তীতে যে সময়, সেই সময়টা আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ পুনর্বাসন হওয়া বা পুনর্বাসিত হওয়া। এই অনুসারে নিচে অনুচ্ছেদটা লিখতে হবে। অনুচ্ছেদটা যদি বড় হয় অবশ্যই তোমরা কি করবা? তোমাদের বাংলা খাতা যেটা আছে সেখানে লিখবা। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য যে অনুচ্ছেদ 1, 2, 3, 4 অনুসারে আমি তোমাদের জন্য বিবরণমূলক লেখাটি লিখে দেখাচ্ছি, সেটা অবশ্যই আমি খাতায় লিখে দেখাচ্ছি। কারণ এখানে যে জায়গা দিয়েছে সেই জায়গার মধ্যে এখানে সংকুলান হবে না। দেখো, শিরোনামটি দিয়েছি আমি প্রথমে, আমার দেখা একটি ঘূর্ণিঝড়। অনুচ্ছেদ 1 অর্থাৎ ছবি অনুসারে আমি এখানে অনুচ্ছেদ 1টা লিখতেছি। আমি কক্সবাজার জেলার মহেশখালী অঞ্চলের একজন অধিবাসী। আমি নবম শ্রেণীতে পড়ি। প্রাকৃতিক দুর্যোগের সাথে আমার এলাকার মানুষ ভীষণভাবে পরিচিত। প্রতি বছর ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস মোকাবিলার জন্য আমাদের তৈরি থাকতে হয়। 2023 সালের 14 মে অতি প্রবল ঘূর্ণিঝড় মোকা আমাদের এলাকায় আঘাত হানে। কয়েকদিন আগে থেকেই টিভি ও রেডিওতে
ঘোষণা শুনতে পেয়েছিলাম মোখা নামের একটি ঘূর্ণিঝড় আমাদের কক্সবাজারের দিকে ধেয়ে আসছে। সেই ঘোষণা থেকেই আমরা জানতে পেরেছিলাম পূর্বের অন্যান্য ঘূর্ণিঝড়ের তুলনায় এটি অধিক শক্তি নিয়ে এই উপকূলে আছড়ে পড়বে। ৮ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছিল। সমুদ্রের তীরে গিয়ে সেদিন সমুদ্রের ভয়ানক উত্তাল রূপ দেখেছিলাম। ঢেউগুলো প্রবল গর্জন সহকারে আছড়ে পড়ছিল সমুদ্রের পাড়ে। অনেক দূর থেকেও শোনা যাচ্ছিল সেই গর্জন। ঘূর্ণিঝড় মোকাবিলায় আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু যে বিধ্বংসী তাণ্ডব লীলা আমাদের উপর দিয়ে গিয়েছিল তা কল্পনাতীত ছিল। এটা অনুচ্ছেদ ১ অনুসারে আমি লিখলাম। এবার লিখব অনুচ্ছেদ ২ অনুসারে, অর্থাৎ অনুচ্ছেদ ২ লেখার জন্য যে ছবিটা আছে সেই ছবিটা অনুসারে এখন আমি দ্বিতীয় অনুচ্ছেদ অর্থাৎ ২ নম্বর অনুচ্ছেদটা তোমাদের জন্য দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। দেখো এবার অনুচ্ছেদ ২। ১৪ মে দুপুরবেলা ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানে। ঘূর্ণিঝড়ে আমাদের এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। বাতাসের তীব্র বেগে ছোট বড় সকল গাছপালা উপড়ে গিয়েছিল। অনেক পাকা বাড়ি, আধা পাকা বাড়ি ধসে গিয়েছিল। টিনের চাল উড়িয়ে নিয়ে গিয়েছিল। সকল রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গিয়েছিল এবং কোথাও কোথাও ভেঙে গিয়েছিল। অনেক গৃহপালিত গরু, ছাগল, হাঁস মুরগি মারা গিয়েছিল। পুকুর ও জলাশয় ডুবে গিয়ে মাছের চাষ ব্যাহত হয়েছিল। নলকূপ সহ খাবার পানির উৎস ধ্বংস হয়ে গিয়েছিল। সুপেয় পানির অভাবে পানিবাহিত অনেক রোগের প্রকোপ দেখা দিয়েছিল। মাছ ধরার সরঞ্জাম, নৌকা, ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ২ নম্বর অনুচ্ছেদটা তোমাদের জন্য দিয়ে দিলাম। এবার দেব ৩ নম্বর অনুচ্ছেদ। ৩ নম্বর অনুচ্ছেদটিও ঠিক ১ ও ২ এর মতো ওই ৩ নম্বর যে ছবিটা ছিল সেই ছবি অনুসারে অনুচ্ছেদটি লেখা হয়েছে। ঘূর্ণিঝড়ের সতর্কতা সংকেত শোনা মাত্রই আমি এবং আমার পরিবারের সদস্যরা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলাম। আমি আমার ছোট ভাই বোন, দাদা দাদিকে আশ্রয়কেন্দ্রে নিয়ে গিয়েছিলাম। আমরা চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, খাবার, স্যালাইন, জরুরি ঔষধ, টর্চ লাইট, রেডিও ইত্যাদি সাথে করে নিয়েছিলাম। আমরা আমাদের গৃহপালিত জীবজন্তুও আশ্রয়কেন্দ্রে নিয়ে গিয়েছিলাম। আমাদের এলাকার সকল মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিল। আশ্রয়কেন্দ্রে আমরা সরকারি ত্রাণ সহায়তা পেয়েছিলাম। অসুস্থদের সেবা করার জন্য মেডিকেল টিম ছিল। স্বেচ্ছাসেবক টিমও সবাইকে অনেক সহায়তা করেছিল। আমার স্কুলের পরিচিত অনেক বন্ধুরাও পরিবারসহ সেখানে আশ্রয় নিয়েছিল। আমরা বন্ধুরা মিলে শিশু ও বৃদ্ধদের সহযোগিতা করেছিলাম। আমরা আশ্রয়কেন্দ্রে ২ দিন ছিলাম। তাহলে আমরা তৃতীয় অনুচ্ছেদটা ছবি অনুসারে লিখলাম। এবার আমরা লিখব চতুর্থ অনুচ্ছেদ, যেটাও ছবি অনুসারে, অর্থাৎ চতুর্থ যে ছবিটা দেওয়া হয়েছে সেই ছবি অনুসারে আমি চতুর্থ অনুচ্ছেদটি তোমাদের জন্য দেখাচ্ছি। দেখো এবার অনুচ্ছেদ ৪। ২ দিন পর ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে থেমে গিয়েছিল। আমরা কর্তৃপক্ষের অনুমতি পেয়ে যার যার বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে আমরা দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কার্যক্রম শুরু করি। আমাদের ঘরগুলো ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। আমাদের এলাকার সকলে মিলে বাঁশ, কাঠ আর টিন দিয়ে নতুন বাড়ি নির্মাণ করেছিলাম। আমাদের নলকূপটি নষ্ট হয়ে গিয়েছিল। আমরা পানি ফুটিয়ে পান করেছিলাম। আমাদের এলাকার বাঁধ পুনর্নির্মাণ করেছিলাম। আমরা স্কুলের বন্ধুরা মিলে আমাদের স্কুল ঘরটিও মেরামত করেছিলাম। সরকারি ও বেসরকারির সাহায্যে এলাকার রাস্তাঘাট সংস্কার করা হয়েছিল। সকলের সহযোগিতায় এলাকার পুনর্বাসন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছিল। এরই মাধ্যমে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিবরণমূলক লেখাটি শেষ করলাম। চলো এবার বইয়ের দিকে তাকাই। এবার বইতে কি বলছে দেখো।
তোমার লেখা রচনাটি সহপাঠীদের দেখাও। এখন তুমি যে রচনাটি লিখেছ, যেটা আমি তোমাদেরকে দেখালাম, সেই রচনাটি এখন তুমি তোমার সহপাঠীদেরকে দেখাও। তোমার লেখা সম্পর্কে অন্যদের মতামতের গুরুত্বপূর্ণ অংশ নিচে লিখে রাখো। তারা যে তোমাকে মতামত দিয়েছে সেই মতামতগুলো এখানে লিখে রাখতে বলেছে প্রিয় শিক্ষার্থীরা। আমি নমুনা উত্তর হিসেবে তোমাদের জন্য সেটা লিখে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, সহপাঠীরা যেভাবে মতামত দিয়েছে আমি নমুনা উত্তর তোমাদের জন্য উপস্থাপন করলাম। সজীব, অর্থাৎ তোমাদের এক সহপাঠী, এখানে তুমি চাইলে তোমার সহপাঠীর নাম পরিবর্তন করে লিখতে পারবে। সজীব বলেছে, লেখার বিষয়বস্তু অনুসারে শিরোনাম যথার্থ হয়েছে। অর্থাৎ যেটা আমরা একটা শিরোনাম ব্যবহার করেছি, তোমরা অবশ্যই জানো যে আমার দেখা একটি ঘূর্ণিঝড়, এই শিরোনামটি বলেছে যে সজীব যথার্থ হয়েছে। এরপর শিমু বলেছে রচনাটি সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় লেখা হয়েছে। তাহলে শিমু বলেছে রচনাটি সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় লেখা হয়েছে। এরপরে কামাল বলেছে লেখাটি ৩০০ শব্দের মধ্যে হয়েছে। অর্থাৎ এই যে রচনাটা লেখা হয়েছে সেই রচনাটা ৩০০ শব্দের ভিতরেই আছে। এরপরে চৈতি বলেছে লেখাটিতে সঠিক তথ্য ফুটে উঠেছে। অর্থাৎ যে রচনাটি লেখা হয়েছে সেখানে সঠিক তথ্য দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো ভুল তথ্য দেওয়া হয়নি। চলো এবার পরের পৃষ্ঠা যাওয়া যাক। এবার ৫.২ বিশ্লেষণমূলক রচনা লিখি। এবার ওই একই বিষয়ের উপর ২০০ শব্দের একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো। লেখা তৈরি করার আগে প্রয়োজন হলে তথ্য সংগ্রহ করো। এক্ষেত্রে ইন্টারনেট, পত্রিকা, বই, অভিজ্ঞ কোনো ব্যক্তির সহায়তা নিতে পারো। এখানে একটা শিরোনাম দিতে বলা হয়েছে। অর্থাৎ আমরা যে কিছুক্ষণ আগে যে একটা বিবরণমূলক লেখা লিখেছি ঘূর্ণিঝড় সম্পর্কে, সেই সম্পর্কে একটা রচনা লিখতে বলা হয়েছে। সেই রচনাটা হচ্ছে যে ২০০ শব্দের মধ্যে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য সেই রচনাটি লিখে দেখাচ্ছি। আরেকটি কথা প্রিয় শিক্ষার্থী, তোমাদের লেখা যদি ছোট হয়ে থাকে তাহলে তোমরা বইয়ের এখানে যে লেখাটি লিখতে পারবে, তোমাদের জন্য ২ পৃষ্ঠার কাছাকাছি যে জায়গা দেওয়া হয়েছে, এই পৃষ্ঠার পরেও পরবর্তী পৃষ্ঠায় তোমাদের জন্য জায়গা দেওয়া হয়েছে। দেখো পরবর্তী পৃষ্ঠায় যে এতটুক পর্যন্ত তোমাদেরকে জায়গা দেওয়া হয়েছে। তোমাদের লেখা যদি ছোট হয় তাহলে তোমরা এখানে লিখবে, না হলে তোমরা তোমাদের আমার বাংলা খাতায় লিখবে। এখন আমি তোমাদের জন্য সেই লেখাটি বা সেই রচনাটি তোমাদের জন্য লিখে দেখাচ্ছি। এটার শিরোনাম দিয়েছি আমি বাংলাদেশের ঘূর্ণিঝড়। ভূমিকা: বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক দুর্যোগ হলো ঘূর্ণিঝড়। ১৯৭০ সাল থেকে বাংলাদেশ এ পর্যন্ত ৭২টি বড় ঘূর্ণিঝড়ের শিকার হয়েছে। ঘূর্ণিঝড়ে যান মাল ও পরিবেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। ঘূর্ণিঝড় কি? ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর হতে সৃষ্ট প্রবল সামুদ্রিক ঝড়কে ঘূর্ণিঝড় বা সাইক্লোন বলে। সাধারণত বর্ষাকালের পূর্বে এবং পরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। ঘূর্ণিঝড় কেন সৃষ্টি হয়? বঙ্গোপসাগরের তীরে বাংলাদেশের অবস্থান এবং বঙ্গোপসাগরের ত্রিভুজাকৃতির মতো ফানেলের গঠনের কারণে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ বিরাজমান। এবার ঘূর্ণিঝড়ের শ্রেণী অর্থাৎ ঘূর্ণিঝড়ের প্রকারভেদ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাতাসের গতিবেগ ঘন্টায় ১৭ থেকে ৪০ কিলোমিটার হলে তাকে লঘুচাপ বলে। বাতাসের গতিবেগ ঘন্টায় ৪১ থেকে ৬১ কিলোমিটার হলে তাকে নিম্নচাপ। বাতাসের গতিবেগ ঘন্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার হলে তাকে ঘূর্ণিঝড়। বাতাসের গতিবেগ ঘন্টায় ৮৯ থেকে ১১৮ কিলোমিটার হলে তাকে তীব্র ঘূর্ণিঝড়। বাতাসের গতিবেগ ঘন্টায় ১১৯ থেকে ২২১ কিলোমিটার হলে তাকে অতি তীব্র ঘূর্ণিঝড় এবং বাতাসের গতিবেগ ঘন্টায় ২২২ থেকে
240, এখানে 240 হবে। কিলোমিটার বা তার ঊর্ধ্বে হলে তাকে সুপার সাইক্লোন বলে। ঘূর্ণিঝড়ের পূর্বে করণীয়। ঘূর্ণিঝড়ের পূর্বে করণীয়গুলো হলো: ক, বাড়িতে, গ্রামে, রাস্তার ও বাঁধের উপর গাছ লাগানো, যথাসম্ভব উঁচু স্থানে ঘর তৈরি করা। এরপরে গ নাম্বার, উঁচু জায়গায় টিউবওয়েল স্থাপন করা। এরপরে ঘ নাম্বার, জেলে, নৌকা, লঞ্চ ও ট্রলারে রেডিও রাখা। ঙ নাম্বার, বাড়িতে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখা ইত্যাদি। এবার ঘূর্ণিঝড় কালীন করণীয়। নিচে ঘূর্ণিঝড় কালীন করণীয় বর্ণিত হলো: ক, স্বেচ্ছাসেবকের সাথে যোগাযোগ রাখা এবং তাদের পরামর্শ অনুযায়ী প্রস্তুতি নেওয়া। তাহলে স্বেচ্ছাসেবকের সাথে যোগাযোগ রাখতে হবে এবং তাদের পরামর্শ অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। খ, বিপদ সংকেত পাওয়ার পর বাড়ির নারী, শিশু ও বৃদ্ধদের নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেওয়া। গ, অতি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, পানি, নিরোধন পলিথিন ব্যাগে ভরে গর্তে পুঁতে রাখা। ঘ, রেডিওতে প্রতি 15 মিনিট পর পর ঘূর্ণিঝড়ের খবর শোনা। এবার উপসংহার: ঘূর্ণিঝড় বাংলাদেশের জন্য অভিশাপ স্বরূপ। ঘূর্ণিঝড় আমাদের অর্থনীতিকে নড়বড় করে দিচ্ছে, রুদ্ধ করছে উন্নয়নের ধারাবাহিকতা। ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য বাংলাদেশ সরকার অনেক কর্মসূচি গ্রহণ করেছে, ফলে আমরা ভবিষ্যতে অত্যন্ত দক্ষতার সাথে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি গ্রহণে সক্ষম হতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য নমুনা যে রচনাটি 200 শব্দের মধ্যে লিখে দিলাম। চলো এবার বই দেখি। বই দেখার আগে সম্পূর্ণ রচনাটি ছোট করে আমি তোমাদের জন্য একটু দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য সম্পূর্ণ রচনাটি ছোট করে দেখাচ্ছি, যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে সঠিক রচনাটি একসাথে লিখে নিতে পারো। আশা করছি তোমরা ইতিমধ্যে পুরো রচনাটি দেখে নিয়েছো এবং লিখে নিয়েছো। চলো এবার আরো সামনের দিকে আগাই, অর্থাৎ বইয়ের পৃষ্ঠায় যাই। এবার বইতে কি বলছে দেখো: তোমার লেখা রচনাটি সহপাঠীদের দেখাও। তোমার লেখা সম্পর্কে অন্যদের মতামতের গুরুত্বপূর্ণ অংশ নিচে লিখে রাখো। এবার তোমার সহপাঠীকে তোমার লেখা রচনাটি দেখাবে এবং তারা কি মন্তব্য করে সে মন্তব্যগুলো এখানে লিখে নিবা। আমি তোমাদের জন্য নমুনা মন্তব্যগুলো লিখে দেখাচ্ছি। এবার নমুনা উত্তরগুলো দেখে নাও। আঁখি: রচনাটিতে অনুসন্ধান, পর্যবেক্ষণ, সঠিক তথ্য উপাত্ত ব্যবহার হয়েছে। আরমান বলতেছে তথ্যগুলো আবেগ বিবর্জিত, নিরপেক্ষভাবে উপস্থাপিত হয়েছে। আলম বলতেছে লেখাটিতে তথ্য উপাত্ত উভয়ই ব্যবহৃত হয়েছে। রবিন বলতেছে উপাত্ত ও তথ্যের উপস্থাপনের পাশাপাশি পর্যালোচনা ও প্রতিক্রিয়া কম এসেছে। চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। এবার বিবরণমূলক রচনা লেখার ক্ষেত্রে বিবেচ্য। বিবরণমূলক রচনায় কোনো কিছুর বিবরণ দেওয়া হয়। এই বিবরণ হতে পারে কোনো ছবির, স্থানের, বস্তুর, ব্যক্তির, প্রাণীর, অনুভূতির, ঘটনার, ভ্রমণের, অতীত স্মৃতির কিংবা অন্য কোনো বিষয়ের। এসব বিবরণ লেখার সময়ে লেখক তার অভিজ্ঞতাকে ব্যবহার করতে পারেন, কখনো কখনো স্মৃতির উপর নির্ভর করতে পারেন, তেমনি প্রয়োজনে সংগৃহীত তথ্যও কাজে লাগাতে পারেন। এবার বিবরণমূলক রচনা লেখার ক্ষেত্রে মনে রাখা দরকার: 1. শুরুতে বিষয় অনুযায়ী একটি শিরোনাম দিতে হবে। 2. বিবরণে কি লিখতে হবে তার একটি পরিকল্পনা করে নিতে হয়। একই সঙ্গে কোনো বর্ণনার পরে
কোন বর্ণনার পরে কোন বর্ণনা আসবে তা ঠিক করতে হয়। 3. এ ধরনের রচনার অন্তত 3টি অংশ থাকে: ভূমিকা, মূল অংশ ও উপসংহার। 4. রচনার প্রবেশক হিসেবে এমন একটি ভূমিকা লিখতে হয় যা সহজে পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। এই ভূমিকায় একই সঙ্গে মূল বিবরণের ইঙ্গিতও থাকে। 5 নম্বর, মূল অংশের বিবরণ কয়েকটি অনুচ্ছেদে ভাগ করে লিখতে হয়। প্রতিটি অনুচ্ছেদের শুরুতে এমন বাক্য লিখতে হয় যার সূত্র ধরে ওই অনুচ্ছেদের বক্তব্য তুলে ধরা যায়। অনুচ্ছেদের শেষ বাক্যটি এমন হতে হয় যাতে বাক্যটি পরের অনুচ্ছেদের সূচনা বাক্যের সাথে সম্পর্কিত থাকে। এরপরে 6 নাম্বার, এক বা একাধিক অনুচ্ছেদ নিয়ে অনেক সময়ে আলাদা আলাদা পরিচ্ছেদ তৈরি করতে পারে। তখন পরিচ্ছেদগুলোর আলাদা শিরোনামও দেওয়া হয় বা দেওয়া যায়। 7 নাম্বার, রচনার শেষে লেখকের সমাপনী বক্তব্য দিয়ে একটি উপসংহার তৈরি করতে হয়। এরপরে 8 নাম্বার, বিবরণের ভাষা হতে হয় সহজ সরল ও স্পষ্ট। এরপরে 9 নাম্বার, বিবরণে একই কথার পুনরুল্লেখ করা যায় না। 10 নাম্বার, বিবরণে কোনো তথ্যের উল্লেখ থাকলে সেই তথ্যের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হয়ে নিতে হয়। এরপরে 11 নাম্বার, পুরো রচনাটি বিষয় অনুযায়ী হতে হয়, অপ্রাসঙ্গিকতা বর্জন করতে হয়। 12 নাম্বার, অন্যের লেখা হুবহু অনুকরণ করা ঠিক নয়। আশা করছি আজকের ক্লাসটি থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো এবং আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আজকের ক্লাসটি তাহলে এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে নমুনা বিবরণমূলক রচনা, জাদুঘর ভ্রমণ এখান থেকে শুরু করব। বাংলার পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখিয়ে দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে বাংলার অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং বাংলা ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। বাংলার পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখিয়ের দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।